ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের 2026 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের আমি তোমাদের গণিতের সমস্ত প্রশ্নপত্রগুলো আমি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো শেষ করব। তারপরে আমি তোমাদের বড় বড় প্রশ্ন যেগুলো সমস্যা থাকছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো চলো, আমি আজকে তোমাদের 2026 তোমাদের এবিটিএ টেস্ট পেপারের গণিতের প্রথম যে তোমাদের স্কুলটা রয়েছে, প্রথম যে মডেলটা রয়েছে তোমাদের দেখো, তোমাদের পেজ নাম্বার হচ্ছে তোমাদের 18 নম্বর পেজের 18 নম্বর পেজের ম্যাথমেটিক্স। দেখো, তার প্রথম প্রশ্ন কি বলা আছে, দেখো একেরটা কি বলা আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার শতকরা কত? বার্ষিক সুদের হার শতকরা কত? তাহলে আমাদের অপশান রয়েছে 5%, 10%, 15%, 20%, আর তারপরে দেওয়া আছে দেখো এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে আমাদের বেছে নিতে হবে। তাহলে আমাদের প্রথমে গণিতটা সমাধান করতে হবে যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে আমরা সরল সুদের সূত্রানুযায়ী জানি, সরল সুদের গণিত। প্রথমে প্রদত্ত কি কি আছে আমরা প্রথমে লিখে নেব। এখানে তোমাদের একের দাগের একটা কি বলা হচ্ছে, দেখো এখানে প্রদত্ত কি কি আছে। প্রদত্ত দেখো, এখানে মূলধন দেওয়া নেই, বলা আছে মূলধন ধরলাম কত হবে, মূলধন মানে আসল, মূলধন মানে কত কি বলা হয়, কি বলি আমরা, আসল বলি। আসল ইকুয়ালস টু কত হয়, আসল বলছে আমরা ধরলাম পি টাকা, আসল ধরলাম। তাহলে এখানে কি বলা আছে, সুদের মূলে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদাসল কত হবে, সুদাসল সমান দ্বিগুণ মানে কি 2p টাকা। তাহলে সুদ কত হবে, সুদ সমান হবে কত, সুদ হচ্ছে আমরা জানি আই ধরলাম, সুদ কত হবে, তাহলে সুদাসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কত হবে, সুদ হয়। তাহলে সুদাসল থেকে সুদ আসল বাদ দিলে কী হয়, সুদ হবে। তাহলে 2p থেকে যদি আমরা পি টাকা বাদ দিই তাহলে কত হবে, পি টাকা হবে, তাই না, পি টাকা। তাহলে এবার আমরা আমাদের সময় কত রয়েছে, 10 বছর বলা আছে। তাহলে সময় কত হচ্ছে, সময় সমান 10 বছর, 10 বছর সময় রয়েছে 10 বছর। তাহলে সময়ের সংকেত কি আমরা জানি, টি জানি, আর সুদ মানে আমরা আই জানি, আর পি আসল মানে আমরা জানি পি। তাহলে অতএব সুদের সূত্র অনুযায়ী জানি কি আই ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেডস। তাহলে এবার আমরা তাহলে আই এর মান যেহেতু রয়েছে কত হবে, আই মানে কি হয়েছে পি, অর্থাৎ পি ইকুয়ালস টু কত হবে, তাহলে পি এর মান অলরেডি দেওয়া রয়েছে, পি ইন্টু আর এর মান কত হচ্ছে, আর মানে দেওয়া নেই, আর মানে আর বসে দিলাম, আর ইন্টু টি এর মান হচ্ছে 10/100, বা তাহলে পি ইকুয়ালস টু পি কেটে দাও, কত হচ্ছে 100 হচ্ছে, অর্থাৎ একটা শূন্য কাটো, এটা শূন্য, অতএব আর ইকুয়ালস টু কত হবে 10, কত হবে, আর এর মান কত হলো 10% পেলাম। এখানে শতকরা সুদের হার কত হবে, 10 হবে, ঠিক আছে। তাহলে শতকরা সুদের হার কত পেলাম আমরা, 10 পেলাম। কোন অপশানটা সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি, অপশান নাম্বার বিটা সঠিক উত্তর হবে 10%। কেমন, চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো যে এখানে 2-এর দাগে দেখতে পাচ্ছি, 2-এর দাগে দেখো এ এক্স স্কোয়ার বলা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হলে এ নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে নিচের কোন মানটি সঠিক হবে। চলো আমরা গণিতটা করে ফেলি। আমরা নিরূপকের সূত্র জানি, নিরূপকের সূত্র হচ্ছে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এই সূত্র অনুযায়ী যদি করি আমরা, আমাদের সমীকরণটা কি রয়েছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, শর্ত রয়েছে এ নট ইকুয়ালস টু 0, এর মানে কখনো 0 হবে না। তাহলে আমাদের কী করতে হবে, বি এ, এখানে অপশানগুলো রয়েছে, যেহেতু সি এর মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সুতরাং আমরা সি এর মানটা আমরা বের করতে পারি। এখানে নিরূপকের সূত্র অনুযায়ী যদি আমরা বের করি তাহলে এ ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে এ, বি স্কোয়ারের এক্সের সহগ হচ্ছে বি, এবং সি এর সহগ হচ্ছে কত হবে, এখানে x0 সহগ হচ্ছে কত হবে, সি হবে। তাহলে এখানে বি স্কোয়ার বলা হয়েছে, তাহলে সেই সূত্র অনুযায়ী যদি আমরা করি, বা সি এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাহলে আমাদের বি স্কোয়ারটা ডান দিকে নিয়ে যাব, তাহলে -4ac ইকুয়ালস টু -বি স্কোয়ার, বা কত হচ্ছে মাইনাস মাইনাস তুলে দাও, কত হচ্ছে, তাহলে সিটা রাখো, সি রাখলে এ 4 আর এটা গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বি স্কোয়ার বাই 4a, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো
পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্নটা দেখো, বলা আছে তোমাদের 3 নম্বর প্রশ্ন চলে এলাম। এটা সঠিক উত্তর কী হবে? সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a। এটা আছে তোমাদের অপশন নম্বর ডি সঠিক উত্তর হবে, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a। চলো পরের প্রশ্নগুলো আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি ও ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা কিন্তু আমাদের অপশান কী রয়েছে? 60 পাই বর্গ সেমি, আর 68 পাই বর্গ সেমি, 120 পাই বর্গ সেমি, 130 পাই বর্গ সেমি। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? চলো আমরা গণিতটা করে ফেলি। তাহলে তোমাদের 3 দাগের প্রশ্ন, আগের 1 নম্বর আর 2 নম্বরটা কমপ্লিট হয়ে গেছে। 3 দাগের প্রশ্নটা চলো অ্যান্সারটা সমাধান করি। যদি আমরা একটা শঙ্কু অঙ্কন করার চেষ্টা করি, দেখো শঙ্কু ভূমি হবে বৃত্তাকার, শঙ্কুর ভূমি আমরা জানি বৃত্তাকার হয়, আর ব্যাসটা লম্ববর্গ উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। শঙ্কু তির্যক উচ্চতাকে আমরা কি বলি? তির্যক উচ্চতাকে আমরা বলি এল বলি, আর লম্ব হচ্ছে উচ্চতা অর্থাৎ এইচ ধরি, আর ভূমির ব্যাসার্ধ কী হয়? আর জানি। তাহলে এখানে কি বলা হয়েছে? আমাদের প্রদত্ত কী দেওয়া রয়েছে? যে প্রদত্ত দেওয়া আছে শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে 15 সেমি, 15 সেমি বলা হচ্ছে, আর ভূমির ব্যাস যদি 16 হয়, ব্যাসার্ধ কত হবে? আমরা জানি যে আর ইকুয়ালস টু কী হয়? ব্যাস বাই কী হয়? ব্যাস বাই 2, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? আমরা জানি ব্যাসার্ধ বেরোবে। তাহলে অতএব আমরা কী পেলাম আমরা? তাহলে অতএব রয়েছে এল ইকুয়ালস টু, প্রদত্ত কী রয়েছে আমরা প্রথমে লিখে ফেলি। তাহলে প্রদত্ত, তাহলে এল ইকুয়ালস টু, এল মানে কি জানি? তির্যক উচ্চতা। এল ইকুয়ালস টু কত হচ্ছে? 15 সেমি। আর আর ইকুয়ালস টু কত হবে? তাহলে ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে 16/2 ইকুয়ালস টু কত হবে? 8 সেমি। আর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র জানি কি? শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে? পাই আর এল বর্গ সেমি। এখানে পাইয়ের মানটা অলরেডি দেওয়া রয়েছে, এখানে ইকুয়ালস টু কী পাবো আমরা? আর এর মান জানি, আর এর মান কত পেলাম? 8 সেমি। তাহলে পাই ইন্টু 8 ইন্টু এল এর মান কত হচ্ছে? 15 কত হচ্ছে? বর্গ সেমি, সমান পাইয়ের মানটা যেহেতু আমাদের অপশানে রয়েছে, পাইয়ের মানটা ভাঙা যাবে না, 22/7 লিখব না আমরা, শুধুমাত্র আমরা কী করব? তার ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা গুণ করব। 8 আর 15 হচ্ছে 120, তাহলে 120 পাই বর্গ সেমি কত হলো? 120 পাই বর্গ সেমি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? দেখতে পাচ্ছি এখানে অপশান নাম্বার সি সঠিক উত্তর হচ্ছে 120 পাই বর্গ সেমি। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো 4 দাগের প্রশ্ন, যে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত আমাদের বের করতে হবে। চলো আমরা এই গণিতটা কষে দেখি যে কোন অপশানটা সঠিক উত্তর হবে। দেখো প্রশ্ন যেহেতু রয়েছে তোমাদের 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে, আমরা যদি এভাবে করে সমীকরণটা সমাধান করি, দেখো 2টা cos 3 থিটার সঙ্গে গুণ সম্পর্ক চলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কী থাকবে? cos 3 থিটা ইকুয়ালস টু কত হবে? 1/2। আর 1/2 আমরা জানি কি 1/2 হলে কেউ 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি মান, 1/2 হয় cos 60 ডিগ্রি মান। তাহলে cos 3 থিটা ইকুয়ালস টু কত হয়? cos 60 ডিগ্রি, বা cos তুলে দাও, কি থাকবে? তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? 60 কত হবে? 3, 3 দুগুণে 6, 3 শূন্য 0 20। অতএব থিটা ইকুয়ালস টু কত হবে? 20 ডিগ্রি। কত হবে? 20 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী আছে? তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? 20, অপশান নম্বর সি 20 ডিগ্রি হবে। পরের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন চলে এলাম। 5 দাগের প্রশ্ন, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে যদি ও বি ইকুয়ালস টু 5 সেমি এবং ও এ ইকুয়ালস টু 13 সেমি হয়, তবে এ বি এর দৈর্ঘ্য কত হবে? এখানে অপশান 4টি রয়েছে, 12 সেমি, 13 সেমি, 6.5 সেমি আর 6 সেমি। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমরা গণিত করে দেখছি। চলো একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি আমরা। যদি আমরা ডান দিকে ও কেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করি, সেক্ষেত্রে আমরা ধরবো কেন্দ্র হচ্ছে ও। এবার বলছে বহিস্থ যে কোনো একটা বিন্দু ধরলাম আমরা, এইদিকে একটা বিন্দু ধরলাম,
আর এর সাধারণ স্পর্শ, এখান থেকে সাধারণ স্পর্শক যদি আমরা এইভাবে অঙ্কন করি, এটা স্পর্শক মনে করো, এটা স্পর্শক ছুঁয়ে গেছে, বৃত্তটাকে ছুঁয়ে গেছে, বৃত্তের পরিধিকে ছুঁয়ে গেছে এমন একটা বৃত্ত আমরা বা এবং স্পর্শকটা অঙ্কন করলাম। এটা হচ্ছে এ ধরলাম, আর এটা বি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে, বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর দেখো কেন্দ্র থেকে বি দূরত্ব বলা হচ্ছে 5 সেমি, আর এ ও দৈর্ঘ্য বলেছে 13 সেমি বলা হচ্ছে। এ ও দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তো একটা সমকোণী ত্রিভুজ হলো, আমরা পিথাগোরাসের উপপাদ্য পাচ্ছি এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, দেখো এখানে কি কি প্রদত্ত দেওয়া আছে, প্রদত্ত দেখো বলেছে ও বি এটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু তাহলে ও বি কত হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজের কি হচ্ছে, এটা হচ্ছে এ ও বি, একটা সমকোণী ত্রিভুজ পেলাম আমরা। তাহলে ও বি হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ও বি ইকুয়ালস টু কত পেলাম, 5 সেমি পেলাম। আর এও কত পেলাম, এও পেয়েছি কত হবে, 13 সেমি। তাহলে 5 সেমি আর 13 সেমি, 5 সেমি 13 সেমি। তাহলে এবার দেখো 5 সেমি 13 সেমি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি কি, যে অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্বের বর্গ বিযুক্ত ভূমির বর্গ, আর যুক্ত ভূমির বর্গ। এক্ষেত্রে আমাদের লম্বটা বের করতে হচ্ছে, আমাদেরকে লম্বটা বের করতে হচ্ছে। আমরা যদি লম্ব বের করি তাহলে কি সেক্ষেত্রে কী কী মান আছে, অতিভুজ আছে আর ভূমি আছে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে পিথাগোরাসের সূত্রানুযায়ী তাহলে এ ও একটা সমকোণী ত্রিভুজ, দেখো একটা সমকোণী ত্রিভুজ পেলাম, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ এইটা হচ্ছে ও, এটা এ, এটা বি। তাহলে আমাদের অতিভুজ আছে আর ভূমি আছে, লম্ব আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজের আমরা পিথাগোরাস সূত্র কি জানি, যে এ ও অতিভুজ, তাহলে এ ও এর বর্গ ইকুয়ালস টু, তাহলে এ বি আছে, এ বির মানটা আমাদের বের করতে হবে, আর এ বি মানে লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ ও বি। তাহলে আমাদের কোনটা বের করতে হচ্ছে, আমাদের এটা হচ্ছে 13 সেমি বলা হচ্ছে, এটা হচ্ছে কত হবে, 5 সেমি বলা হচ্ছে, আর এই লম্বটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব লম্ব ইকুয়ালস টু মানে কি, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্বের বর্গ ইকুয়ালস টু, তাহলে অতিভুজ থেকে আমরা ভূমি বাদ দেব, তাহলে এ ওর বর্গ মাইনাস ও বির বর্গ, বা তাহলে এ বির বর্গটা, এ বির মানটা আমাদের বের করতে হবে, লম্বের মানটা। তাহলে এ বি এর বর্গ ইকুয়ালস টু এ ও কত আছে, এ ও আছে তোমাদের কত, এ ও আছে 13 সেমি, 13 বর্গ মাইনাস ও বি কত আছে, ও বি 5 বর্গ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, তাহলে তাহলে 13 কত হয়, আমরা জানি 13 169 হয়। তাহলে এ বি এর বর্গ ইকুয়ালস টু কত হবে, 169 থেকে আমরা কত বাদ দেবো, 5 5 25 বাদ দেবো। তাহলে এ বি ইকুয়ালস টু, তাহলে এখান থেকে যদি আমরা 169 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে, 144 হচ্ছে। তাহলে এই বর্গ এদিকে গেলে বর্গমূল হবে 144, তাহলে অতএব এ বি ইকুয়ালস টু কত হবে, 12 সেমি। কত সেমি হবে, 12 সেমি। অর্থাৎ লম্ব কত হবে না, এ বির দূরত্ব কত হবে, এ বির দূরত্ব কত হবে, 12 সেমি হবে। তাহলে এখানে তোমাদের সেই বলেছে, যে বলা হয়েছে যে এখানে ও বি 5 সেমি, ও এ 13 সেমি, তবে তাহলে এ বি এর দৈর্ঘ্য কত, তাহলে এ বিটা লম্ব ছিল, আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে আমরা কি গণিতটা সম্পূর্ণ সমাধান করতে পেরেছি। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত পেলাম আমরা, 12 পেলাম। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন নম্বরতে চলে এলাম, 5 দাগের শেষ হয়েছে। 6 দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে, 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয়, তবে মধ্যমা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে মধ্যমা। এখানে অপশন নাম্বার দেওয়া আছে 2, 1.5, আর তারপর বলা আছে 1 আর 0.5, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। চলো আমরা অঙ্কটা করে দেখি। এখানে বলা হয়েছে মধ্যমা বের করতে হবে, আমাদের সংখ্যাগুলো কি কি রয়েছে দেখো, 30 রয়েছে, 34, 35, তারপরে 36, 37, 38 আর 39। কতগুলো সংখ্যা, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7 বলেছে, 39 হয়েছে, 37, 38, 36 হয়েছে, 35 হয়েছে, 34 হয়েছে, 30 হয়েছে। তাহলে কতগুলো সংখ্যা পেলাম আমরা,
এখানে 3টি সংখ্যা পেলাম, কত হলো 1 2 3 4 5 6 7 30 34 35 36 37 38 39, এখানে কতগুলো 7টি সংখ্যা, তম সংখ্যা অর্থাৎ n = 7। বিজোড় সংখ্যা, এখানে কি বলা আছে, বিজোড় সংখ্যা বলা আছে। যেহেতু এখানে বলা হচ্ছে 35 যদি বাদ দেওয়া হয়, এখান থেকে যে 35টা, এই 35 যদি বাদ দেওয়া হয় তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। প্রথমে 35টা রেখে প্রথমে মোট কতগুলো তম সংখ্যা দেখতে পাচ্ছি, তম সংখ্যা হচ্ছে n = কত লিখবো আমরা, তম সংখ্যা হচ্ছে সমান 7। 35 রেখে করছি আমি, মধ্যমা বের করছি, দেখো তাহলে n = কত হচ্ছে 7। এই 7টা কি হচ্ছে আমরা জানি অযুগ্ম, 7টা হচ্ছে অযুগ্ম। সুতরাং অযুগ্মের সংখ্যার দিক দিয়ে যদি আমরা মধ্যমা বের করি তাহলে মধ্যমা, এক্ষেত্রে মধ্যমা কী হবে, মধ্যমা সমান কত হবে দেখো, তাহলে n + 1/2 = n এর মান কত হচ্ছে 7, তাহলে 7 + 1 কত হচ্ছে 2, কত হচ্ছে তাহলে 8 কত হচ্ছে 2 সমান হচ্ছে 4। এখানে চতুর্থতম সংখ্যা হচ্ছে কত দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4 36, কত হচ্ছে 36 পাচ্ছি, কত পাচ্ছে 36 পাচ্ছি। অতএব এর মধ্যমা কত পেলাম আমরা, সমান 36 মানে 4, অর্থাৎ এখানে কত হবে 36 হবে মধ্যমা। মধ্যমা কত পেলাম আমরা, মধ্যমা পেলাম 36। এবার যদি 35 বাদ দিয়ে দিই তাহলে 35 বাদ দিলে কী কী সংখ্যা থাকছে, তাহলে 30 34 35 বাদ দিয়েছে তাহলে 36 37 38 39, কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে। 6টি সংখ্যা কিন্তু এখানে n = কত হবে 6, অর্থাৎ যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা, তা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সূত্র কি জানি আমরা, যে আমরা এক্ষেত্রে মধ্যমা কী হবে, তাহলে মধ্যমা সমান কী হবে, তাহলে হাফ ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে কত আছে 6 আছে, 6/2 তম মান প্লাস 8/2 + 1 তম মান। এই দুটো সূত্র তোমরা যুগ্ম যখন হবে তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবে, কেমন, যুগ্ম হলে তোমরা এই সূত্রটা ব্যবহার করবে, আর অযুগ্ম হলে উপরের সংখ্যাটা সূত্রটা ব্যবহার করবে, ঠিক আছে। দুটো, এটা হচ্ছে অযুগ্মের সূত্র, এটা হচ্ছে যুগ্মের সূত্র। তাহলে কত হবে 8/2 + 1 তম হচ্ছে মান, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও, = দাও 1/2, তাহলে 6 থেকে 2 বাদ দাও, এখানে 8 নয় এখানে 6 হবে। 6টি রাশি বলা হচ্ছে 6, n = 6 হচ্ছে n/2 + 1 হয়েছে। সুতরাং আমরা কি দিলাম 6/2 হচ্ছে, সুতরাং কী হবে 3, তাহলে তৃতীয়তম মান প্লাস, আর এখানে কী করবো আমরা 6/2, তাহলে 2 3 কত হবে 6, তাহলে 3 আর কত হবে 4, চতুর্থতম মান। তাহলে তৃতীয়তম মানটা কত ছিল দেখো, 1 2 3 36 হচ্ছে, আর চতুর্থ হচ্ছে 37, তাহলে কত পেলাম আমরা 36, তাহলে হাফ ইন্টু 36, তৃতীয় হচ্ছে 36 আর চতুর্থ হবে 37 সমান, তাহলে হাফ ইন্টু কত হবে 36 37 যোগ করো, 36 আর 37 যোগ করলে কত হবে 7 6 13, অর্থাৎ 73, কত হবে 73 হবে 73। তাহলে 73 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে 73 অর্ধেক কত হবে 36 2 72 আর অর্ধেক 5, অর্থাৎ 36.5তম মান, অর্থাৎ মধ্যমা কত পেলাম আমরা, এক্ষেত্রে মধ্যমা পেলাম 36.5। বলেছে এখানে কত বৃদ্ধি পেল, তাহলে অতএব বৃদ্ধি পেল কত হবে, মধ্যমা বৃদ্ধি পেল, অতএব মধ্যমা আগে ছিল কত হবে, আগে 36 ছিল, এখানে 0.5 বেড়েছে, অতএব মধ্যমা সমান কত হবে 36.5 - 36 = কত হবে 0.5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন। চলো এরপর আমরা 2 এর দিকে চলে এলাম, আমরা 2 এর দিকে কী প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখো। তাহলে এর সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা 5 6 এর দিকে সঠিক উত্তর হচ্ছে 0.5, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন। চলো এর পরের প্রশ্ন কী আছে, এর পরের প্রশ্ন হচ্ছে আমরা 2 এর দিকে চলে এলাম, শূন্যস্থান পূরণ করো, বলা আছে যে কোনো 5টি 1 × 5 = 5। এখান থেকে প্রশ্ন কি বলা আছে, 2p টাকা ও t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে কত হবে 2p প্লাস ড্যাশ। চলো এই শূন্যস্থানে কত মানটা বসবে সেটা আমরা গণিত করে দেখছি। চলো দেখো প্রদত্ত
প্রদত্ত কী কী দেওয়া রয়েছে আমাদের? আসল হচ্ছে কি, আমরা ধরি আসল, আমাদের যেহেতু প্রশ্নের মান দেওয়া রয়েছে, আসল সমান কত হচ্ছে? আসল সমান 2p টাকা। আর টি সময় কত দেওয়া আছে? সময় আছে t/2। আর সুদের হার কত আছে? সুদের হার, যেটা সরল সুদের হার বলা হয়, সুদের হার সমান কত আছে? 2r/3%। এবার আমরা সুদের সূত্রানুযায়ী আমরা জানি যে অতএব I ইকুয়ালস টু PTR/100। বা তাহলে এক্ষেত্রে I এর মান যেহেতু দেওয়া নেই, I এর মানটা আমরা বের করব। তাহলে I ইকুয়ালস টু, অর্থাৎ সুদ I ইকুয়ালস টু কত হবে? P এর ভ্যালু হচ্ছে 2p টাকা ইন্টু T এর ভ্যালু কত হচ্ছে? সময় হচ্ছে t/2 ইন্টু নিচে 100 আর ইন্টু আর হচ্ছে কি 2r বাই নিচে 3। বা I ইকুয়ালস টু, আমরা একটু কাটাকাটি করে নিই, দেখো 2 কেটে দাও আর 100 আছে, অর্থাৎ কী হবে এক্ষেত্রে? আমরা 2 কেটে আর 100 কাটবো, কত হচ্ছে? 50 সমান কত হচ্ছে? PTR বাই কত হবে? 50 3 কত হচ্ছে? 150। তাহলে এখানে বলা হচ্ছে তোমাদের প্রশ্নে দেওয়া ছিল সবৃদ্ধি মূল ছিল, অতএব সবৃদ্ধি মূল কী পাবো আমরা এবার? অতএব সবৃদ্ধি মূল কত হবে? অতএব সবৃদ্ধি মূল সমান, সবৃদ্ধি মূল মানে কি? সুদাসল, যাকে বলি আমরা সুদাসল হয় কি? আসল প্লাস সুদ। আসল কত ছিল? আসল ছিল আমাদের 2p টাকা, আর প্লাস কত? সুদ কত ছিল? সুদ হচ্ছে এখানে PTR/150, PTR/150 টাকা। তাহলে এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। যেহেতু শূন্যস্থান পূরণ রয়েছে, তোমাদের 2p প্লাস রয়েছে, আর শূন্যস্থানে এইটুকু অংশ বসবে, অর্থাৎ সুদের মানটা বসবে। হয়ে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 2-এর দাগের 2-এরটা কী বলা হচ্ছে? 2-এরটা বলা হচ্ছে তোমাদের যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি হবে ড্যাশ। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে সমীকরণটি হবে, এবার আমরা লিখতে পারি যে যদি, এটা তোমাদের 2-এর দাগের প্রশ্ন, লেখো যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা যদি হয়, আলফা এবং বিটা হয়, তাহলে সমীকরণটি হয়, অর্থাৎ যে কোনো বীজগাণিতিক দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া থাকলে সেক্ষেত্রে যে সমীকরণ তৈরি করব আমরা, সেটা হচ্ছে যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা অ্যান্ড বিটা, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে একটা আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটি বীজের যোগফল হবে একটা, আর এটা হবে দুটি বীজের গুণফল হবে। বুঝেছে? এখানে আমরা কি পেলাম? যে এখানে দুটি বীজই বলা হচ্ছে, দুটি বীজের মান বলা আছে 1, অর্থাৎ আলফার মান এবং বিটার মান দেওয়া আছে কত হবে? 1। অতএব আমরা লিখতে পারি, অতএব বীজদ্বয়ের যোগফল সমান, দুটি বীজের যোগফল প্রয়োজন হচ্ছে আমাদের, তাই না? তাহলে মধ্যপদের শক কি হচ্ছে? আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটি বীজের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কি হবে? আমরা জানি আলফা এবং বিটার দুটোর মান কিন্তু এক করে হচ্ছে, আলফার মানও 1 হবে আর বিটার মানও 1 হবে, অর্থাৎ 1 + 1 সমান কত হবে? 2 হবে। ঠিক আছে? এবং বীজদের গুণফল যদি হয়, এবং
বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু বিটা সমান কত হবে? তাহলে আলফার মান 1 আর বিটার মান কত হচ্ছে 1, কত হচ্ছে 1 হচ্ছে। অতএব সূত্রানুযায়ী যদি আমরা লিখি, অতএব সূত্রানুযায়ী যে সূত্রটা ছিল সমীকরণ গঠনের কি ছিল না, সূত্রানুযায়ী এক্স স্কোয়ার, তাহলে আলফা প্লাস বিটার মান কত ছিল? এখানে দেখো আলফা প্লাস বিটা, এখানে দেখো আলফা প্লাস বিটা একটু উপরের দিকে চলে গেছে, আলফা প্লাস বিটা আর এটা আলফা ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ মধ্যপদের সব কত ছিল মাইনাস, অর্থাৎ আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস কত হচ্ছে আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে, আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 0, ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে দেখতে পাচ্ছি। এবার আমরা 2 দিকের প্রশ্নটা হয়ে গেছে, 2 এবার 3 দিকের প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো। 3 দিকের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা এই গণিতটা করে দেখি। যেহেতু তোমাদের দেওয়া রয়েছে 3 দিকের প্রশ্ন, 2-3 বলা হয়েছে তোমাদের cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, বর্গকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হবে cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তাহলে এটা পেলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান সর্বদা কত হয় 1 হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কতটা ছিল, যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত ছিল p/2 ছিল, p/2 ছিল। তাহলে এবার এর মানটা যদি p/2 হয় আর এর মান যদি 1 হয়, আমরা সূত্রানুযায়ী জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে p/2 ইন্টু কত হচ্ছে 1 সমান কত হবে p/2। তাহলে সাইন 4 থিটা মাইনাস সাইন 4 থিটা cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার এর মান কত হবে p/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। শূন্যস্থানে কত বসবে p/2 বসবে। চলো পরের প্রশ্ন দেখি। এখানে দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, এটা হয়ে গেছে তোমাদের 3 নম্বর প্রশ্ন হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে ড্যাশ। দেখো একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দুর থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতগুলো হবে। এক্ষেত্রে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো আমরা জানি যে স্পর্শক জিনিসটা আমরা প্রত্যেককে জানি যে স্পর্শক, 4 নম্বর প্রশ্ন, স্পর্শক কি জানি কোনো বৃত্তকে স্পর্শ করে যে রেখা ছুঁয়ে যাবে তাকে কি বলা হয় স্পর্শক বলা হবে। এখানে বলা আছে যে বৃত্তের অন্তস্থ যে কোনো একটা বিন্দু, ধরো বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে আর অন্তস্থ হচ্ছে এই বিন্দুটা ধরো। এবার অন্তস্থ বিন্দু দিয়ে কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন করা যায় না, সুতরাং স্পর্শক অঙ্কন করতে হলে বহিস্থ বিন্দুর প্রয়োজন হবে, অন্তস্থ বিন্দু নয়। কি বললাম যে বহিস্থ বিন্দু হলে তবে গিয়ে স্পর্শক অঙ্কন করা যাবে, আর অন্তস্থ বিন্দু থাকলে স্পর্শক অঙ্কন করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কী হবে উত্তরটা, এখানে স্পর্শকের সংখ্যা কত হবে 0 হবে। তাহলে এখানে কত হবে উত্তর 0 তোমাদের হবে। ঠিক আছে, তাহলে চলো তাহলে তোমাদের 3 দিকের প্রশ্নটা 4 দিকের প্রশ্নটা হয়ে গেল। তোমাদের একটা বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে 0 হবে, 0। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলা আছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলা আছে 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। চলো আমরা এই গণিতটা করে দেখি। প্রথমে আমরা লিখব দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। আমাদের যেহেতু দেওয়া রয়েছে প্রদত্ত যেটা রয়েছে তোমাদের, তাহলে দুটি নিরেট
গোলকের আয়তনের অনুপাত সমান 1:27। তাহলে আমরা ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে এক্ষেত্রে গোলকের আয়তন কি হবে? এক্ষেত্রে গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তন সমান, আয়তনকে ভি চিহ্ন দ্বারা লেখা হয়। তাহলে গোলকের আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউব। একক কি হবে? ঘন কি হবে? এখানে যে মানটা তোমাদের দেওয়া রয়েছে, এখানে কোনো একক হয়তো তোমাদের দেখতে পাচ্ছি না, একক নাই, একক লিখতে পারি, আমরা ঘন একক লিখতে পারি, আয়তন যেহেতু বলা আছে ঘন একক। বুঝেছো? তাহলে অতএব আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে প্রশ্ন অনুসারে যে দুটি গোলক বলা আছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ বলেছে R1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। এবার গোলকের আয়তনের সূত্র দিয়ে আমরা যদি শর্তানুসারে লিখি, তাহলে বা প্রশ্ন অনুসারে তাহলে V1/V2 ইকুয়ালস টু কী হবে? যে 1/27। তো দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27 দেওয়া ছিল। সুতরাং আমরা লিখতে পারি V1/V2, অর্থাৎ V1 মানে প্রথম গোলকের আয়তন আর V2 মানে কি দ্বিতীয় গোলকের আয়তন। এভাবে আমরা লিখতে পারি, বা প্রথম গোলকের আয়তন আমরা এভাবে লিখতে পারি যে 4/3 পাই R1 কিউব, আর নিচেটা কী হবে? 4/3 পাই R2 কিউব ইকুয়ালস টু কত হবে? 1/27। বা আমরা 4/3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, কত থাকলো? যে R1 কিউব বাই R2 কিউব ইকুয়ালস টু কত হবে? 1/27। বা তাহলে কিউব যদি এদিকে আসে তাহলে ঘনমূল হয়ে যাবে। তাহলে কী হবে? ঘনমূল হয়ে যাবে। এখানে কিউব এদিকে এলে ঘনমূল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে R1/R2 সমান ঘনমূল 1/27 সমান কত হবে? সমান তাহলে 1/3। তাহলে অতএব আমাদের কি রয়েছে? ব্যাসার্ধের অনুপাত যেহেতু রয়েছে, ব্যাসার্ধের ক্ষেত্রফলের অনুপাত, এখানে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে আমাদের, যেহেতু এখানে ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম, অতএব R1:R2 ইকুয়ালস টু কত হচ্ছে? 1:3। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? 1 হবে, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? 3 হবে। আবার এর ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের সংকেত আমরা জানি এস চিহ্ন দ্বারা, এস সাংকেতিক চিহ্ন দ্বারা লিখিত হয়। তাহলে এক্ষেত্রে গোলকের দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখব যে আবার গোলকদ্বয়ের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। তাহলে এভাবে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, তাহলে S1 ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সংকেত চিহ্ন, তাহলে S1/S2 ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি S1 মানে ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম গোলকের ব্যাসার্ধ জানি R1 অর্থাৎ 1, অর্থাৎ 4πr1² স্কোয়ার বাই 4πr2 এর হোল স্কোয়ার। আমরা 4π কেটে দিলাম, কত থাকলো? যে R1² ইকুয়ালস টু কত হচ্ছে? সমান যে R1/R2 এর হোল স্কোয়ার, আর R1/R2 এর মান কত ছিল? 1/3,
1/3, ব্যাসার্ধ দুটির অনুপাত ছিল 1/3 মানে কি, তাহলে ব্যাসার্ধের ছিল R1:R2 সমান কত ছিল 1:3 ছিল, বা আমরা লিখতে পারি R1/R2 সমান কত হচ্ছে 1/3। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখলাম 1/3 পেয়েছে। তাহলে 1/3 বর্গ কত হচ্ছে, তাহলে সমান কত হচ্ছে, তাহলে 1/9। তাহলে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত হলো 1/9 বা 1:9। অতএব আমরা লিখতে পারি যে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:9। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্নটা হয়ে গেল। 6 দাগের প্রশ্ন দেখো, গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। তাহলে গড় মধ্যমা সংখ্যাগুরুর মান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বা কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, এখানে কেন্দ্রীয় বা সেন্ট্রাল যাকে বলা হয়, এখানে তোমরা অ্যান্সার কি হবে, কেন্দ্রীয় হবে। ঠিক আছে, কেন্দ্রীয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 দাগের সত্য মিথ্যা লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন কি বলা আছে, একটি যৌথ ব্যবসা এ এর মূলধন 1,200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা হয়। তাহলে এটা সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। আমরা আমরা যদি বি এর মূলধন বের করি তাহলে 800 টাকা, তাহলে কত আমরা মনে করি 800 টাকা নেই। তাহলে আমরা এই গণিত দিয়ে 800 টাকা বের হয় কিনা দেখি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে প্রথমে লিখবো 3-এর একেরটা ছিল এই প্রশ্ন। মোট লাভ কত ছিল, মোট লাভ সমান 300 টাকা। তাহলে অতএব এ এর লভ্যাংশ, এ এর লভ্যাংশ সমান রয়েছে 180 টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত হবে, সুতরাং বি এর লভ্যাংশ হবে, মোট লাভ যদি 300 টাকা হয়, এর লভ্যাংশ 180 টাকা হলে তাহলে বি এর লভ্যাংশ কত হবে, তাহলে 300 - 180 সমান কত হবে 120 টাকা, তাই না। তাহলে অতএব আমরা লিখতে পারি এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত পেলাম, অতএব এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান 1800:120, 1800:120। তাহলে সরি 1800 না 180, 180:120, বোঝা গেছে। তাহলে এবার আমরা জানি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়ে থাকে। তাহলে আমরা প্রত্যেকে জানি লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত বা মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত পরস্পর সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং এ এর মূলধন ইসটু বি এর মূলধন সমান এ এর লভ্যাংশ, এ এর লভ্যাংশ ইসটু বি এর লভ্যাংশ। তাহলে এবার মানটা আমরা বসে ফেলি, কার কি মান আছে। তাহলে বা এ এর মূলধন কত ছিল 1200 টাকা, বি এর মূলধন ছিল না, বি এর মূলধন ছিল না। তাহলে সেক্ষেত্রে আমরা বি এর মূলধনটা বি লিখি, এর ক্ষেত্রে বিটা লিখলাম ইকুয়ালস টু এ এর লভ্যাংশ কত পেয়েছে, এ এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশের অনুপাত পেয়েছে 180:120। তাহলে 180:120 বা তাহলে বি ইকুয়ালস টু কত হবে, তাহলে বি ইকুয়ালস টু আমরা সরাসরি লিখতে পারি যে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। তাহলে বি ইকুয়ালস টু কত হবে 1800 ভাগ হবে, এই দুটো গুণ করে 180 ভাগ করে দেবো। তাহলে 120 গুণিতক 120 গুণিতক সরি 120 না, এটা 1200 হবে, এটা 1200। তাহলে 1200 গুণিতক 120/180, 0 0 কেটে দাও, 6 2 12, 6 3 18।
তাহলে 3 4 12 আর 2 শূন্য 400, 400 দুগুণে 800, কত হবে 800 টাকা। তাহলে অতএব বি এর লভ্যাংশ কত পেলাম? বি এর মূলধন কত ছিল? বি এর মূলধন হচ্ছে 800 টাকা। বি এর মূলধন কত হবে? 800 টাকা। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল যে মূলধনের পরিমাণ 800 টাকা, এটা অবভিয়াসলি সত্য হচ্ছে, তোমাদের দেখতে পাচ্ছি এটা তোমাদের সত্য হবে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি তোমাদের সত্য হবে? পরের প্রশ্ন দেখো, যদি আলফা এ সমানুপাতি বি এবং বি সমানুপাতি সি হয় তবে এ প্লাস বি সমানুপাতি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো, আমাদের যেহেতু দুটো সমানুপাতি রয়েছে তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে দেখো এটা তোমাদের 3-এর দাগের কত হচ্ছে? 3-এর দাগের হচ্ছে 2-এর দাগের প্রশ্ন, 3-এর 2-এর প্রশ্নটা এটা। তাহলে এখানে যেহেতু প্রদত্ত কোনটা রয়েছে? প্রদত্ত রয়েছে যে এ সমানুপাতি বি, আর একটা রয়েছে কি বি সমানুপাতি সি। এবার এ সমানুপাতি বিটাকে যদি আমরা সমানুপাতি চিহ্ন তুলে দিই তাহলে কী হবে? বা তাহলে এ ইকুয়ালস টু তাহলে K1 বি হবে, তাই না? K1 বি হবে। আবার এইদিকে করি তাহলে বি ইকুয়ালস টু K2 সি হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এই মানটাকে একটু মডিফাই করবো, বি এর মানটা এই জায়গায় বসাবো। তাহলে এ ইকুয়ালস টু কী হবে? বি এর জায়গায় বি এর মানটা আমরা এবার বসাবো। বি এর মানটা বসালে কী হবে? তাহলে এই ক্ষেত্রে হবে K1, আর বি এর মান কী ছিল? K2 সি, অর্থাৎ K2 সি। এইটুকু পেলাম আমরা। এবার এ ও বি এর মান যোগ করে পাই, লেখো এবার অতএব এ ও বি এর মান যোগ করে পাই, তাহলে এ প্লাস বি হবে। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কী হবে? K1 K2 সি প্লাস K2 সি। তাহলে এর ভ্যালু কত ছিল? K1 K2 সি ছিল, আর বি এর ভ্যালু কত ছিল? K2 সি ছিল, ঠিক আছে? এই দুটো মান কিন্তু তোমরা লক্ষ্য করবে, এর ভ্যালু এটা হচ্ছে আর বি এর ভ্যালু এটা হচ্ছে, ঠিক আছে? এবার আমরা কী করব? বা এ প্লাস বি ইকুয়ালস টু কী হবে? তাহলে এই কমন নাও, কি কমন হবে? এদিকে কিন্তু এইদিকে কমন আসবে, K2 কমন আসবে আর সি। তাহলে K2 তাহলে কী পড়ে থাকবে? তাহলে K1 প্লাস 1 ইন্টু সি। এই টোটালটা ধ্রুবপদ, সুতরাং আমরা লিখতে পারি বা দেখো টোটাল রাশি থেকে এখানে K2 আর K2 কমন আছে আর সি কমন আছে। সিটাকে আমরা ডান দিকে কমন নিয়েছি আর K2টা আমরা কি বাম দিকে কমন নিয়েছি। সুতরাং কী হবে? এ প্লাস বি ইকুয়ালস টু কত হবে? এই টোটালটাকে ধ্রুবপদ করি, তাহলে কে সি হবে, বড় হাতের কে করলাম, বা তোমরা পি বা এম লিখতে পারো, ধ্রুব যে কোনো রাশি ধরলেই হবে। সুতরাং কেটা ধ্রুবটা তুলে দিলে সমানুপাতি চিহ্ন হয়ে যাবে। অতএব এ প্লাস বি সমানুপাতি সি পড়ে থাকলো, সি। এটা তোমাদের সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা। তাহলে এ প্লাস বি সমানুপাতি সি দেখতে পাচ্ছি এখানে। তাই এখানেও রয়েছে তোমাদের এ প্লাস বি সমানুপাতি সি। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে এ প্লাস বি সমানুপাতি সি, আমার অ্যান্সারটাও তো সেই একই বেরিয়েছে, এ প্লাস বি সমানুপাতি সি। সুতরাং এটা সত্য হবে, বুঝেছো? এটা বেশ সত্য হবে। দেখো 3-এর থেকে প্রশ্ন দেখি। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। তাহলে এটা কিন্তু অবভিয়াসলি সত্য নয়, কিন্তু তোমরা অবশ্যই জানো যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয়ে থাকে। তাহলে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে? স্থূল কোণ হয় না, সূক্ষ্ম কোণ হবে। কী কোণ হবে? সূক্ষ্ম কোণ হয়। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়, স্থূল কোণ হবে না, ঠিক আছে? তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সাইন থিটা, কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। এটা অবশ্যই সত্য। চলো কিভাবে সত্য হলো আমরা একটু প্রমাণ করে দেখি। দেখো সত্য কারণ হচ্ছে, যদি একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সাইন থিটা, কস থিটা এবং 1 হয় এবং 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ এটি একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সূত্রটা কি? 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, অর্থাৎ তবে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। কারণ
দেখো কারণ কারণ হিসাবে যদি দেখো যে সাইন থিটা বর্গ প্লাস কস থিটার বর্গ সমান কত হচ্ছে 1-এর বর্গ হয়। এর সূত্র অনুযায়ী জানি, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী জানি। তাহলে সাইন স্কোয়ার প্লাস সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা প্লাস স্কোয়ার ইকুয়ালস টু 1-এর বর্গ। তো এটা কিন্তু আমরা জানলাম কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আর পিথাগোরাসের উপপাদ্যটা সম্ভব হয় ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 3টি বাহুকে কেন্দ্র করে। সুতরাং আমরা লিখতে পারি যেখানে 1 অর্থাৎ 1, এটা 1 বাহুটি অতিভুজ, এই যে 1 ধরেছিলাম আমরা, একটা হচ্ছে বাহুটির অতিভুজ, এবং সাইন থিটা কস থিটা হলো অন্য দুটি বাহু, অর্থাৎ এটা হচ্ছে লম্ব ও ভূমি। তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন কি বলা আছে, তাহলে এটা কি হবে? এটা অবভিয়াসলি সত্য হবে। এটা সত্য হবে যে কি বলা হয়েছে যে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজটি একটি সমকোণ ত্রিভুজ। এটা সত্য হয়েছে। পরের প্রশ্ন চলো, যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। চলো আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো কোনো গোলকের আয়তন বলতে আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র জানি কি, যে গোলকের আয়তনের সূত্র গোলকের আয়তন সমান কত হয়, যে 4/3 পাই আর কিউব। আয়তন মানে কি? ঘন হবে, যেহেতু গোলকের আয়তন বলেছে ঘন হবে, ঘন একক হবে। সুতরাং কি হচ্ছে? আর হচ্ছে, তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে, যে আমাদের বলা হয়েছে যে তার আয়তন যদি দ্বিগুণ হবে, কি বলা হচ্ছে না, ব্যাসার্ধ দ্বিগুণ করলে। এই ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? আয়তন দ্বিগুণ হবে। যদি গোলকের ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ 2r করি, 2r একক করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নতুন আয়তন কি হবে? নতুন আয়তন সমান 4/3 পাই, আর এর মান কত হবে? তাহলে 2r হোল কিউব হবে, সমান কত হবে? 4/3 পাই, তাহলে 8, তাহলে 8 ইন্টু 8 হবে, তাহলে ইন্টু 8r কিউব। তাহলে কত গুণ বাড়বে? 8 গুণ বাড়বে। কিন্তু এখানে তোমাদের এই যে রয়েছে প্রশ্নে কি দ্বিগুণ হবে। তাহলে আয়তন কত গুণ হবে? দ্বিগুণ হবে। কিন্তু এখানে কত দেখতে পাচ্ছি আমরা? 8 গুণ দেখতে পাচ্ছি। সুতরাং এটা কি হবে? এটা তোমাদের মিথ্যা হবে। তাহলে আমরা কি জানলাম? যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কিন্তু 8 গুণ হবে, দ্বিগুণ হবে না। এখানে কত হবে না? দ্বিগুণটা হবে না, কত গুণ হবে? 8 গুণ। সুতরাং এটা কি হবে? মিথ্যা। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে চলে এলাম আমরা 6 প্রশ্ন। একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। এটা কিন্তু অবশ্যই সত্য যে একটা পরিসংখ্যান বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। দেখো কিভাবে থাকবে। দেখো আমরা যদি লিখি, তাহলে এখানে দেখো আমরা 2, 3, 4, 2, 5, 4, 7, 3, 2। দেখো এখানে সংখ্যাগুরু মান সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা। দেখো 2 কটা পাচ্ছি এখানে? 1, 2, 3। 2 কটা পাচ্ছি? 2 পাচ্ছি কত হবে? 3টি। আর 3 দেখতে পাচ্ছি, 3 পাচ্ছি কত? 2টি। তাহলে 3 পাচ্ছি কত হবে? 2টি। আর দেখো 4, হ্যাঁ 4 পাচ্ছি 2টি। তাহলে 4 পাচ্ছি কত হবে? 2টি। তাহলে এখানে একাধিক সংখ্যাগুরু মান থাকছে, সুতরাং এটা অবশ্যই সত্য হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, এটা কিন্তু সত্য। বুঝেছে? চলো 4 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এটা 2 নম্বরের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে? দেখো 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? চলো এটা কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করে ফেলি। তাহলে 4-এর আইটটা হচ্ছে আমার প্রদত্ত কী কী দেওয়া আছে? প্রদত্ত পি ইকুয়ালস টু কত? 400 থাকছে, 400 টাকা মানে আসল, পি ফর আসল। আর এন ফর এক্ষেত্রে, এন ফর ধরনের সময়, এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় হয় এন চিহ্ন দ্বারা সূচিত করা হয়, কত? 2 বছর বলা হচ্ছে। আর অ্যামাউন্ট ফর কি হয়? এ ফর অ্যামাউন্ট, অর্থাৎ সবৃদ্ধি মূল বলা আছে। সবৃদ্ধি মূল কত হচ্ছে? 441 টাকা। আর এখানে আর সুদের হার কত বলা আছে? সুদের হার সমান কত হবে? জিজ্ঞাসা পার্সেন্টেজের দ্বারা আমাদের বের করতে হবে। এবার চক্রবৃদ্ধি সুদের সূত্র জানি কি? এই যে অ্যামাউন্ট ইকুয়ালস টু কী হয়? অ্যামাউন্ট ফর সবৃদ্ধি মূল ইকুয়ালস টু কী হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই কত হবে?
হান্ড্রেডস, ব্র্যাকেটের বাইরে এন হবে। তাহলে বা এ ফর অ্যামাউন্টের মান আছে কত হবে 441 টাকা, 441 ইকুয়ালস টু পি ফর প্রিন্সিপাল কত হচ্ছে 400 টাকা, আর ব্র্যাকেট ক্লোজ করে 1 প্লাস আর এর মানটা আমাদের বের করবো আর বাই হান্ড্রেডস, আর এখানে সময় হচ্ছে 2 বছর, এন ফর 2। তাহলে বা এবার আমরা 441 আর 400 লক্ষ্য করো, 441 আর 400 কিন্তু কী হয় বলো তো, 441 400 হয়, তাহলে এই 441 হয় 21 বর্গ হয়, আর 400 হয় 20 বর্গ, আর ইন্টু আমরা কি করব 100 একে 100, 100 প্লাস আর কত হবে 100 প্লাস আর বাই কত হচ্ছে হান্ড্রেডস, এখানে ব্র্যাকেটের বাইরে বর্গ। তাহলে এদিকে বর্গটা যদি এদিকে আসে বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ এদিকে দুটো বর্গ তো উঠে যাবে, তাহলে কী হবে বা 21 ইকুয়ালস টু রুট দাও 20 বর্গ দাও 20 বর্গ ইন্টু কত হচ্ছে 100 প্লাস আর বাই হান্ড্রেডসের বর্গ। তাহলে রুট আছে মানে কি দুটি বর্গ উঠে যাবে, সমান কত হবে সমান 21 বা সমান নয় বা 21 ইকুয়ালস টু কত হবে 20 ইন্টু কত হবে 100 প্লাস আর বাই কত হবে হান্ড্রেডস। এখানে 20 0 0 কেটে দাও, আর 2 5 10, 5 হবে, কত হচ্ছে 5। তাহলে কত হলো, তাহলে বা তাহলে 21 ইকুয়ালস টু 100 প্লাস আর বাই কত হচ্ছে 5, বা কোনাগণে গুণ করে দাও, তাহলে 100 প্লাস আর ইকুয়ালস টু কত হবে 21 5 কত হবে 105, তাহলে বা তাহলে আর ইকুয়ালস টু 105 মাইনাস কত হচ্ছে 100, বা অতএব আর ইকুয়ালস টু কত হবে 5%। কত পার্সেন্ট হলো 5% হবে। এখানে কি বলা আছে তোমাদের প্রশ্ন ছিল তোমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে 5% হবে। কত পার্সেন্ট হলো 5%। চলো অ্যান্সারটা এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন দেখো ভালো করে লক্ষ্য রাখো, পরের প্রশ্ন কী বলা আছে ভালো করে বুঝবে কিন্তু। 2 প্রশ্ন, একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলেছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত হবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করে ফেলি। চলো তাহলে প্রথম আমরা কি লিখবো যে এখানে ধরি 3 জনের মোট লাভ কত হচ্ছে সমান x টাকা, আর এখানে এবং মূলধন কত বলা আছে, এবং মূলধনের অনুপাত কত হচ্ছে সমান 3:8:5। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব প্রথম জনের লভ্যাংশ কত হবে, প্রথম জনের লভ্যাংশ সমান কত হবে 3x বাই কত হবে 16, তাই না। তাহলে 3টি যোগ করে দাও, 8 3 11 5 16, তাহলে 16 আছে। তাহলে প্রথম জনকে 3 ছিল, আর দ্বিতীয় জন 8, আর তৃতীয় জন 5, অর্থাৎ 3, অর্থাৎ কত হবে, তাহলে মোট লাভ যদি x টাকা হয় x ইন্টু কত 3/16, তাহলে 3x/16 হলো, তাহলে টাকা। তাহলে এবং তৃতীয় জন কত হবে, এবং তৃতীয় জন লেখো, তৃতীয় জনে চেয়েছে, এবং তৃতীয় জন কত হবে, তৃতীয় জনের লভ্যাংশ সমান কত হবে, তৃতীয় জন 5 ছিল, অর্থাৎ x ইন্টু 5/16, অর্থাৎ 5x বাই কত হবে 5x/16 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে তাহলে 5x/16 মাইনাস 3x/16 ইকুয়ালস টু 60 টাকা। তাহলে 60 টাকা কম হবে। তাহলে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হবে বলে, তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল এখানে আমরা সহজে বের করতে পারবো। তাহলে বা এক্ষেত্রে আমরা লিখবো তাহলে 16 সমান আছে 5 থেকে 3 বাদ দাও, তাহলে 2 হচ্ছে, অর্থাৎ 2x/16 ইকুয়ালস টু কত হবে 60, বা তাহলে এখানে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু তাহলে তোমাদের এখানে কি হবে, এই দুটোকে গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 গুণিতক 16 বাই কত হচ্ছে 2, তাহলে 2 8
8 6 48 বা x ইকালস টু 8 6 কত হচ্ছে 8 6 48 4 8 48 শূন্য, তাহলে 480 টাকা। তাহলে মোট লাভ, ব্যবসায় মোট লাভ কত হলো? অতএব মোট লাভ সমান 480 টাকা। তাহলে মোট লাভ কত হলো? 480 টাকা। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন দেখো, তাহলে আমরা 2 দিকের প্রশ্নটা হয়ে গেল। 3 দিকের প্রশ্ন দেখো, x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করে ফেলি। চলো অ্যান্সারটা আমরা করে ফেলে। তাহলে এই প্রশ্নটা রয়েছে তোমাদের 4 দাগে 3, অর্থাৎ 4 3। তাহলে আমরা প্রথমে লিখব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, বা তাহলে এখানে কী বলা আছে? তাহলে এখানে বলা আছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলা হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এই টোটাল মানটা আমরা এদিকে নিয়ে আসবো, কেটা গুণ করে দেবো। তাহলে কেটা গুণ করলে কত হবে? 2k আর হবে। তাহলে কী হবে? তাহলে ইকুয়ালসটাকে এখানে গুণটা করে ফেলি। তাহলে এক্স ইকুয়ালস টু, তাহলে 2k এক্স মাইনাস কে, বা সবগুলো যদি নিয়ে আসি তাহলে কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2k এক্স আর প্লাস কে ইকুয়ালস টু কী হবে? 0, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে টোটালটা এক্সটা কমন আসবে। তাহলে টোটাল এক্স কমন চলে এলে তাহলে কী হবে? তাহলে এই মানগুলো আগে নিয়ে আসো। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? তাহলে এর 2kটাকে আগে লিখবো, অর্থাৎ 2k, তাহলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে প্লাস 1 ব্র্যাকেট দিলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে কী হবে? ইন্টু এক্স প্লাস কী হবে? কে ইকুয়ালস টু 0, বা এবার সমীকরণের বীজদের সমষ্টি শূন্য বলা আছে। সমীকরণের বীজদের সমষ্টি শূন্য হলে আমরা জানি যে যে এখানে মধ্যপদের শক আছে, মধ্যপদের শক আর হচ্ছে বলা আছে 2k প্লাস 1 বলা আছে। সুতরাং এখানে বীজদের যোগফল বলা আছে, যে বীজদের সমষ্টি বলা হয়েছে আমাদের। তাহলে বীজদের সমষ্টি কি শূন্য হবে? অতএব আমরা লিখতে পারি যে অতএব তাহলে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দুটো বীজ হচ্ছে, 2k একটা বীজ আর 1 একটা বীজ। তাহলে এই দুটো বীজের যোগফল বলা হয়েছে, অলরেডি দেওয়া রয়েছে এখানে মধ্যপদের সহগের ক্ষেত্রে, মধ্যপদের সহগের ক্ষেত্রে রয়েছে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা 2k ইকুয়ালস টু কী হবে? -1, বা তাহলে k ইকুয়ালস টু -1/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, -1/2। চলো পরের প্রশ্ন দেখি। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে দেখো। 3 দিকের প্রশ্ন হয়ে গেছে। 4 দিকের প্রশ্ন চলো, যে শূন্য কেন্দ্রীয় বা ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ABC কোণ 65 ডিগ্রি হলে DAC কোণ ইকুয়ালস টু 40 ডিগ্রি হলে BCD এর মান নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। দেখো প্রথমে আমরা যদি একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করবো আমরা। এখানে যেহেতু বলা হয়েছে ব্যাস বলা হচ্ছে এবি হচ্ছে ব্যাস, তাহলে এবি হচ্ছে ব্যাস। তাহলে এবি ব্যাস হলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ একটা অঙ্কন করতে হলে কী করবো আমরা? এইভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করবো আমরা। তাহলে ABCD হবে, আর এইগুলো যুক্ত করে দাও, তাহলে কি হলো? তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলো। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে আমরা লিখতে পারি যে এখানে কি বলা আছে, কি কি কোণের মান দেওয়া রয়েছে দেখি এবার। বলা আছে ABC কোণ। তাহলে ABC কোণ, এই কোণের মান দেওয়া রয়েছে কত? এই কোণের মান হচ্ছে তোমাদের 65 ডিগ্রি। 65 ডিগ্রি। আরেকটা রয়েছে DAC কোণ, অর্থাৎ AC যুক্ত করবো এটা কর্ণ। তাহলে AC যুক্ত করলাম আমরা। তাহলে DAC কত হচ্ছে? DAC তোমাদের 40 ডিগ্রি।
40 ডিগ্রি রয়েছে। এবার আমরা গণিতটা এই যে প্রদত্ত মানগুলো দিয়ে আমরা কি গণিতটা সমাধান করব। গণিতের কোন সময় প্রশ্নে চেয়েছে প্রদত্ত আচ্ছা আমাদের প্রমাণ্য বিষয় হচ্ছে বিসিডি কোণ মান নির্ণয় করতে হবে। বিসিডি কোণ অর্থাৎ টোটাল এই কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। টোটাল এই কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো, তাহলে প্রথমে আমরা কি লিখবো? তাহলে প্রথমে আমরা লিখব যে ও কেন্দ্রবৃত্তের এ বি হচ্ছে ব্যাস। এখানে ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্রটাকে তো আমরা ও দিতে পারি, এখানে ও লিখতে পারি। এখানে যেহেতু ও কেন্দ্রবৃত্ত বলা হয়েছে সুতরাং ও অবশ্যই তোমরা কেন্দ্রটা অবশ্যই উল্লেখ করবে। তাহলে আমরা লিখতে পারি যে ও কেন্দ্রবৃত্তের কেন্দ্রবৃত্তের এ বি, তাহলে এ বি ব্যাস, এ বি ব্যাস বলা হয়েছে আমাদের। সুতরাং আমরা জানি যে এ বি ব্যাসকে কেন্দ্র করে বৃত্তস্থ আচ্ছা এ বি ব্যাস হলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল সমান 2 সমকোণ। আর 2 সমকোণ মানে কত জানি আমরা? 180 ডিগ্রি, তাই না? 2 সমকোণ মানে কি জানি আমরা? 180 ডিগ্রি। এবং তাহলে আমরা একটু বুঝে নিই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ বলা আছে। দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে একটি বৃত্তের মধ্যে অবস্থিত যে কোনো চতুর্ভুজ হলে তাহলে কী হয়? তাহলে এক্ষেত্রে দেখো এই চতুর্ভুজের বিপরীত কোণ মানে কি? এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে, আর এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। তাহলে আমাদের এই সি কোণের মানটা অর্থাৎ বিসিডি কোণের মানটা আমাদের বের করতে হচ্ছে। অর্থাৎ এই দুটি কোণের যোগফল কিন্তু, তাহলে এই টোটাল এ কোণ আর টোটাল সি কোণ, এই দুটি যোগফল কিন্তু 180 ডিগ্রি হতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? তাহলে প্রথমে আমরা লিখতে পারি এবার যে যেহেতু আমাদের রয়েছে এ বি সি কোণ রয়েছে, এ বি সি কোণ কত রয়েছে? 65 ডিগ্রি। 65 ডিগ্রি হলে তাহলে এডিসি কোণ কত হবে? তাহলে এডিসি কোণ কত হবে? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের যোগফল 65 ডিগ্রি হবে। তাহলে বি কোণ 65 ডিগ্রি হলে ডি কোণ 65 ডিগ্রি হবে। সুতরাং আমরা এডিসি কোণ কত পেলাম? আমরা 65 ডিগ্রি হবে। 65 অর্থাৎ না 180 ডিগ্রি থেকে আমরা কি বলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের যোগফল 180 ডিগ্রি। সুতরাং আমরা 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি করব, ইকুয়ালস টু কত হবে? 115 ডিগ্রি। বুঝেছে? তাহলে এডিসি কোণের মান কত হবে? এডিসি কোণের মান হচ্ছে 115 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে এই কোণের মান সমান হবে না। আমি যেটা বললাম ভুল বললাম। কি বললাম? এই দুটি কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ যদি 65 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে? তাহলে অপর কোণের মান কত হবে? অপর কোণের মান হবে কি? তাহলে 180 থেকে 65 বাদ দিলে কিন্তু এই কোণের মানটা বেরোবে। তাহলে চলো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 সমান কত হবে? তাহলে এডিসি কোণের মান 115 ডিগ্রি পেলাম আমরা। তাহলে আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে ডি এসি কোণ, দেখো এডিসি ত্রিভুজ, তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই কোণ কত ডিগ্রি পেলাম? 115 ডিগ্রি পেয়েছে, আর এই কোণ 40 ডিগ্রি রয়েছে। তাহলে সি কোণের মানটা আমরা সহজে পেয়ে যাব। তাহলে ক্ষেত্রে ডিএসি কোণ কত হবে? ডিএসি কোণ যেহেতু রয়েছে তাহলে ডিএসি কোণ কত হচ্ছে? সমান 40 ডিগ্রি রয়েছে। 40 ডিগ্রি রয়েছে, এখানে অলরেডি পূর্বে থেকে ডিএসি কোণ 40 ডিগ্রি রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি অতএব এই সি কোণটা, তাহলে এই দুটি কোণের যোগফল থেকে 180 বাদ দেবো। আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে দুটি কোণের মান দেওয়া রয়েছে। তাহলে অর্থাৎ তৃতীয় কোণের মানটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে 180 থেকে এই দুটি কোণের যোগফল বাদ দেবো। তাহলে এসিডি, অতএব এসিডি কোণ সমান কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হবে? 115 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি।
সরি মাইনাস না প্লাস, অর্থাৎ দুটি কোণের যোগফল থেকে 180 ডিগ্রি থেকে দুটি কোণের যোগফল বাদ দিলে কিন্তু তৃতীয় কোণের মানটা আমরা সহজে বের করতে পারবো। কত হবে 180 ডিগ্রি মাইনাস কত হবে 155 ডিগ্রি বা সমান কত হবে 180 থেকে 155 বাদ দিলে কত হবে 25 ডিগ্রি। তাহলে কোন কোণটা 25 ডিগ্রি হলো? এই কোণটা 25 ডিগ্রি হলো। কি কোণটা? এই কোণটা 25 ডিগ্রি পেলাম আমরা, 25 ডিগ্রি। এবার দেখো তাহলে এই টোটাল কোণের মানটা আমরা সহজে পেয়ে যাবো, কেননা এ বি যদি ব্যাস হয় তাহলে কি সি একটি পরিধির উপর অবস্থিত সি একটি বিন্দু, অর্থাৎ আমরা এক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ পেলাম। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি 90 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি এবং এসিবি কোণ সমান কত হবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, কত ডিগ্রি হয় জানি আমরা? 90 ডিগ্রি হয়। সুতরাং আমরা লিখলাম অতএব বিসিডি কোণ, অর্থাৎ এই কোণটা, এই টোটাল কোণটা দেখো, এই কোণটা বিসিডি কোণটা, এই টোটাল কোণটা অর্থাৎ এখানে ডিসিএ কোণ আর বিসিএ কোণ, এই দুটি কোণের যোগফল, এই কোণটা 90 ডিগ্রি পেয়েছি আমরা। এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি পেয়েছি আমরা। তাহলে এই দুটি কোণ সি কোণ ডিসিএ কোণ আর বিসিএ কোণ, এই দুটি কোণের যোগফল কত হচ্ছে তোমাদের 180 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে? 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি তাহলে বিসিডি কোণ, অর্থাৎ বিসিডি কোণ ইকুয়ালস টু কত হবে? দুটি কোণের যোগফল, অর্থাৎ বিসিডি কোণ প্লাস এসিডি কোণ সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত হচ্ছে 115 ডিগ্রি। বুঝেছে? 115 ডিগ্রি। চলো তাহলে পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে। তাহলে পরের প্রশ্ন আমরা 5 দাগের প্রশ্ন চলে এলাম। 5 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, 5 দাগের প্রশ্ন বলেছে যে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2, তাহলে এর মধ্যে কোনটি বড় আমাদের বের করতে হবে। চলো এর মধ্যে কোনটি বড় বের করতে হলে দুটি রাশিকে দুটিকে আমরা কি করব, দুটি মানকে আমরা বর্গ রূপান্তর করব। দুটি মানকে যদি আমরা বর্গে রূপান্তর করি সেক্ষেত্রে মানটা আমরা বেশ সহজে বের করতে পারবো। তাহলে এদিকে রয়েছে √5 প্লাস √3, এটা বর্গ করব একটা, আর অপর দিকে √6 প্লাস √2কে আমরা বর্গ করব। দুটিকে উভয় দিকে আমরা কি বর্গ করব, বর্গ করলে কিন্তু মানটা সহজে বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সমান, এক্ষেত্রে এর মানটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে মানটা বের করতে হলে প্রথমে কি করবো, বর্গ করবো এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √5 হোল স্কোয়ার প্লাস কত হবে, তাহলে 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 এর হোল স্কোয়ার। আর এইদিকেও সে একইভাবে একটা করে দিই। তাহলে √5 এর বর্গ মানে কত হবে 5 হবে, প্লাস এখানে 2, 5 3 15, তাহলে 2√15, তাহলে প্লাস কত হচ্ছে, তাহলে প্লাস 3, তাহলে এই দুটোকে যোগ করবো, 5 3 কত হচ্ছে 8, তাহলে 8 প্লাস কত হবে, তাহলে 2√15। তাহলে এদিকে দেখো, এদিকে আবার এটার মানটা যদি আমরা সমাধান করি তাহলে এই ক্ষেত্রেও সেই বর্গে রূপান্তর করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ √6 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2 প্লাস √2 এর হোল স্কোয়ার সমান, তাহলে √6 এর বর্গ মান কি 6 হচ্ছে, তাহলে প্লাস 2, তাহলে √6 ইন্টু √2, তাহলে 6 দুগুণে 12, √12, তাহলে প্লাস √2 বর্গমান কি 2 হচ্ছে, আর 6 আর 2 যোগ করো কত হচ্ছে 8 হচ্ছে, প্লাস 2√12। তাহলে এইদিকে দেখো 8 প্লাস 2√15, এখানে 8 প্লাস 2√12, তাহলে এর মধ্যে দেখো কোনটা বড় সহজে বুঝতে পারছো, এটা √15, আর সবগুলো মিলে গেছে 8 প্লাস 2, আমরা 8 প্লাস 2 আর √15 আর √12, তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়। তাহলে √15 আর √12 থেকে অবশ্যই বড় হচ্ছে, সুতরাং এই রাশিটা সব থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি বড় কোনটা হচ্ছে, বড় হচ্ছে তাহলে √5 প্লাস √3। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন আমরা চলে এলাম 6 দাগের প্রশ্ন। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি।
তাহলে আমরা প্রথমে কি করব না, প্রথমে ধরি দুটি চোঙের ব্যাসার্ধ সমান R1 ও R2। তাহলে এক্ষেত্রে এবং দুটি চোঙের উচ্চতা কি দেওয়া রয়েছে, তাহলে 1:2 ছিল, অর্থাৎ দুটি চোঙের উচ্চতা সমান H ও 2H। তাহলে 1:2 মানে কি H ও 2H, বুঝে গেছে। একক দেবে তোমরা, অবশ্যই একক উল্লেখ করবে এবং লিখতে পারি প্রথম চোঙের আয়তন সমান, চোঙের আয়তন কি ভি দ্বারা সূচিত করতে পারি আমরা, V1 = πr1²h। H একক কী হবে, তাহলে এখানে একক হলে কিউব দেবে, তাহলে এখানে একক হচ্ছে একক কিউব। দ্বিতীয় চোঙের আয়তন কী হবে, তাহলে দ্বিতীয় চোঙের আয়তন সঙ্গত আছে V2 = πr2², 2h। মানে উচ্চতা, প্রথম চোঙের উচ্চতা ছিল h ছিল, আর দ্বিতীয় চোঙের উচ্চতা ছিল 2h ছিল, তাহলে একক হোল কিউব দিয়ে দিতে পারো তোমরা। তাহলে এবার আমরা শর্তানুসারে লিখতে পারি, দুটি চোঙের আয়তন সমান বলা আছে, অতএব শর্তানুসারে তাহলে πr1²h = πr2² 2h। তাহলে এখানে এইচ কেটে দাও, পাই কেটে দাও, কি থাকছে বা, তাহলে R1² কত হচ্ছে 2R2²। তাহলে R1² কত হবে 2/1 হচ্ছে। তাহলে R1/R2 তাহলে বর্গ, এদিকে গেলে বর্গমূল হয়ে যাবে, √2/1 হবে। তাহলে অতএব R1:R2 সঙ্গত হবে √2:1। বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 6 দাগের রয়েছে, 7 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 7 দাগের প্রশ্ন কি বলা আছে, 7 দাগের প্রশ্ন হচ্ছে tan θ + cot θ = 2 হলে tan² θ + cot² θ এর মান কত। এ 7 হবে না, এটা 2 হবে। বোঝা গেছে, এটা 2 হবে, 7 হবে না। কেমন, তোমরা একটু কারেকশন করে নিও। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা সমাধান করে ফেলে। তাহলে এটা তোমাদের 7 দাগের প্রশ্ন ছিল। তাহলে আমাদের প্রদত্ত কী রয়েছে, tan θ প্লাস cot θ = কত আছে 2 আছে। তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি, উভয় রাশিকে যদি আমরা বর্গ করি, তাহলে কী হবে, তাহলে tan θ প্লাস cot θকে উভয় দিকে বর্গ করলাম, একদিকে 2 এর বর্গ করলাম। তাহলে এখানে শর্ত হিসেবে তোমরা যেহেতু লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই। তাহলে কত হবে tan θ প্লাস cot θ বর্গ = 2 এর বর্গ, অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে a + b হোল সূত্র, অর্থাৎ tan² θ প্লাস cot² θ প্লাস 2 tan θ cot θ = কত হচ্ছে 4, বা tan² θ প্লাস cot² θ প্লাস 2 tan আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে এখানে কটটাকে মডিফাই করব। কট মানে কি জানি, cot = 1/tan হয়। তাহলে 2 × 2 tan ইন্টু কট মানে কি হয়, কট মানে 1/tan হয়, তাহলে 1/tan θ। tan কেটে দাও, কত 2 থাকলো = 4, বা tan² θ প্লাস cot² θ কত হচ্ছে 2, 2 একে 2, 2 প্লাস 2 = 4, তাই না। বা তাহলে tan² θ
প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে প্লাস 2 এদিকে নিয়ে যাও, কত হবে 4 - 2 হয়ে যাবে, তাহলে বা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, প্রমাণিত, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে কী ছিল, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর মান বের করো। তাহলে এর মান কত হলো 2 হলো। চলো 7 দাগের প্রশ্ন হয়ে গেছে তোমাদের। 8 দাগের প্রশ্ন কি বলা আছে দেখি। 8 দাগের প্রশ্ন বলা আছে যে ABC ত্রিভুজের AB ও AC বাহুর উপর ডি ও ই এমন বিন্দু যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিইসি এবং এডি বাই বিডি ইকুয়ালস টু 3/2, তবে ডিই বাই বিসি এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা সমাধান করে ফেলি। আমরা সদৃশ্য 18 নম্বর অধ্যায়ের সদৃশ্য আমরা শিখেছি, সদৃশ্য অধ্যায় থেকে প্রশ্নটা এসছে, বলা হচ্ছে এবিসি ত্রিভুজ অঙ্কন করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, তাহলে নামকরণ করলাম এ বি সি। এ বির উপর একটা বিন্দু আর এসির উপর একটা বিন্দু, তাহলে এর নাম দিলাম ডি, দেওয়া রয়েছে ডি, এটা হচ্ছে ই, ডি আর ই। তাহলে বলা হচ্ছে ডিই যুক্ত করলাম, অর্থাৎ বিসি, ডিই আর বিসি সমান্তরাল, এই দুটি কিন্তু অবশ্যই সমান্তরাল। আমাদের যে শর্ত রয়েছে, প্রদত্ত যে মানটা রয়েছে, প্রদত্ত রয়েছে ডিই সমান্তরাল বিসি। সুতরাং আমরা এবার লিখতে পারি যে প্রথম দেখো ত্রিভুজ, দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু ত্রিভুজ এ বি সি এর ডিই সমান্তরাল বিসি, তাই ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ এ বি সি এই দুটো কিন্তু সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ। তাহলে প্রদত্ত আমরা লিখতে পারি, প্রদত্ত এডি বাই বিডি ইকুয়ালস টু 3/2। এর থেকে পাই, দেখো এডি বাই বিডি মানটা আমরা যেহেতু রয়েছে আমাদের এডি বাই বিডি ইকুয়ালস টু 3/2 রয়েছে। তাহলে এবার আমরা জানি যে বা, তাহলে এডি আর বিডি, দেখো বিডি বা নয়, থ্যালাসের বা দেব না আমরা, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, অতএব আমরা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে এডি বাই এবি, এডি বাই এবি অর্থাৎ এই দুটো মানে যোগফল বলা আছে। তাহলে এবি বাই এডি, এডি বাই এবি, এডি বাই এবি অর্থাৎ এবি কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে, এডি প্লাস ডি বিডি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে এডি প্লাস বিডি ইকুয়ালস টু কত হচ্ছে 3 কত হবে 3+2। তাহলে এডির মান 3 আর বিডির মান 2 হচ্ছে, অর্থাৎ এডি উপর থেকে 3 ছিল, সুতরাং আমরা লিখতে পারি 3 কত হচ্ছে 5, 3/5 হচ্ছে। অর্থাৎ এডি বাই এবি ইকুয়ালস টু কত বললাম 3/5, বুঝা গেছে। এবার দেখো অতএব সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং স্বদেশ ত্রিভুজের ধর্ম অনুযায়ী, সুতরাং সদৃশ ত্রিভুজের ধর্ম অনুযায়ী ডিই বাই বিসি সমান এডি বাই এবি, তাই না। স্বদেশ ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি ডিই বাই বিসি ইকুয়ালস টু এডি বাই এবি, এডি বাই এবি বুঝেছে, এডি বাই এবি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ডিই বাই বিসি ইকুয়ালস টু কত হচ্ছে 3/5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 3/5। চলো পরের প্রশ্ন দেখি।
8 দাগের প্রশ্ন মূলত আমরা শেষ করলাম। 8 দাগের প্রশ্ন। এবার দেখি 9 দাগের প্রশ্ন কি বলা আছে দেখি। 9 দাগের প্রশ্ন বলা আছে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তী ঘনকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে একটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 50% কমানো হবে। তাহলে আমরা প্রথমে মূল ঘনকের আয়তনটা আমরা বের করব। তাহলে মূল ঘনকের আয়তন কত ছিল আমরা একটু ধরি মূল ঘনকের আয়তন। তাহলে আমরা আয়তন বা দৈর্ঘ্য প্রথমে আমরা লিখতে পারি, এটা তোমাদের 9। তাহলে ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব এক্ষেত্রে মূল ঘনকের আয়তন কত হবে? মূল ঘনকের আয়তন কিন্তু ভি চিহ্ন দ্বারা সূচিত করা হয়। আয়তন সমান কত হবে? এ কিউব। কি হবে? ঘন একক, বা একক লিখে উপরে কিউব দিলেও হয়। অতএব সুতরাং বা আবার ঘনকের বাহু 50% কমানো হলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে সমান এ মাইনাস, তাহলে এ ইন্টু 50 বাই কত হবে? 100 সমান এ মাইনাস 50 1 আর 5 2 10 2 কত হবে? এ বাই 2 কত হবে? 2 কে 2, 2 থেকে 1 বাদ দাও, কত হবে? 1, অর্থাৎ এ বাই 2 একক। বুঝেছে? তাহলে নতুন বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে 50% ঘনকের মূল ঘনকের থেকে 50% যদি বাহুর দৈর্ঘ্য কমানো হয়, সেক্ষেত্রে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? এ বাই 2 একক। অতএব আমরা লিখতে পারি যে পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে? তাহলে এ বাই 2 এর ঘন, তাহলে এ বাই 2 এর ঘন মানে কত হবে? কত হবে? এ কিউব বাই 8 একক ঘন। কিউ দিয়ে দাও, কিউব। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব মূল ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত লেখো, আয়তনের অনুপাত সমান মূল ঘনক কত ছিল? ঘনকের আয়তন ছিল এ কিউব ছিল, আর পরিবর্তিত ঘনকের আয়তন কত ছিল? এ কিউব বাই 8 ছিল, সমান, তাহলে 8 গুণ করে দাও, তাহলে এ কিউব ইন্টু 8 ইজ টু, তাহলে এ কিউব বাই 8 ইন্টু 8 সমান 8 কেটে দাও, কত হবে? 8 এ কিউব ইজ টু এ কিউব, তাহলে এ কিউব তুলে দাও, 1 থাকছে, সমান 8 ইজ টু কত হচ্ছে? 1। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো, এইগুলো তোমাদের 9 দাগের প্রশ্ন। এবার 10 দাগের প্রশ্ন চলে এলাম। 10 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, যদি সাইন 2x মাইনাস, এদিকে কি আছে দেখি, 2x মাইনাস কি রয়েছে 30 ডিগ্রি, 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে tan x প্লাস y এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা লিখব 10 দাগের প্রশ্ন। এটা আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এটা আছে, এর সূত্রটা আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং প্রদত্ত কি মান রয়েছে? আমাদের প্রদত্ত রয়েছে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 2y প্লাস 30 ডিগ্রি। তাহলে সুতরাং
সাইন এই সূত্রানুযায়ী যদি আমরা লিখি তাহলে সাইন কী হবে, সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু এর মানটা কী হবে, যদি আমরা কস 90 ডিগ্রি মাইনাস 30 থিটা রূপে রূপান্তর করি সেক্ষেত্রে হবে, তাহলে এই মানটা যদি থিটা ধরি সেক্ষেত্রে কী হবে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 2x মাইনাস 30 ডিগ্রি। তোমরা এটাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী ইকুয়ালস টু দাও সমান কত হবে, কস এখানে ব্যাকেট তুলে কী হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2x প্লাস 30 ডিগ্রি সমান, তাহলে কস, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, কত হবে 120 ডিগ্রি হয়ে যাবে, কত হবে 120 ডিগ্রি। তোমরা এটা স্থির রাখতে পারো, এই পজিশানে রাখতে পারো, তোমরা অসুবিধা নেই, বা তোমরা একটু করে নাও। তাই কস কত হবে 90 ডিগ্রি আর প্লাস 30 ডিগ্রি কত হবে 120 ডিগ্রি মাইনাস 2x, এই মানটা তোমরা ফেলে রাখো। তাহলে এটা কার মান হলো, যে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি মান হলো, তাহলে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি মান কত হলো, কস 120 থিটা 20 ডিগ্রি মাইনাস 2x হয়ে গেছে। এবার আমরা লিখতে পারি অতএব, প্রশ্ন অনুসারে লিখতে পারি, বা অতএব এই মানটা আমরা লিখতে পারি এখানে কোথায়, যে চলো আমরা লিখি যে সাইন যে সূত্রটা ছিল, প্রদত্ত মানটা ছিল, যে প্রদত্ত মানটা, এই প্রদত্ত মানে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা ইনপুট করব, অর্থাৎ সাইন 2x মাইনাস 30 ডিগ্রির মানটা এখানে এটা লিখব। অতএব প্রশ্নানুসারে তাহলে কী হবে, আমরা লিখতে পারি যে কস, তাহলে সাইন এর মানটা আমরা লিখতে পারি, তাহলে সাইন এই মানটা বসাবো, তাহলে 120 ডিগ্রি মাইনাস 2x ইকুয়ালস টু, এদিকে কিন্তু কসের মানটা যদি রয়েছে, তাহলে কস 2y প্লাস 30 ডিগ্রি সমান, দেখো কসটা তুলে দাও, তাহলে বা কস তুলে দিলে কী হতে হচ্ছে, তাহলে 120 ডিগ্রি মাইনাস 2x ইকুয়ালস টু, তাহলে 2y প্লাস 30 ডিগ্রি, বা 2xটা এইদিকে নিয়ে চলে যাও, 30 ডিগ্রিটা এইদিকে নিয়ে আসো, তাহলে 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 2y মাইনাস 2x, মাইনাস না প্লাস 2x হবে। তাহলে বা কত হবে, 90 ডিগ্রি হচ্ছে এদিকে, 120 ডিগ্রি 30 পাতা 90 ইকুয়ালস টু কত হবে 2y আর 2x, এখানে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কত হবে, তাহলে এক্সটা উল্টে দিতে পারি, তাহলে x প্লাস ওয়াই, তাহলে বা এবার টোটালটা মানটা আমরা এইদিকে লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 2 কত হবে সমান 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হলো 45 ডিগ্রি। এরপর বলেছে আমাদের কি ট্যান কি বলেছিল, আমাদেরকে বলা হচ্ছে কি না, ট্যান বলা হচ্ছে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, অতএব ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত 45 ডিগ্রি সমান ট্যান 45 ডিগ্রি মান কত হচ্ছে, আমরা জানি যে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি, পরের প্রশ্ন এটা চলে গেল তোমাদের 10 দাগের প্রশ্ন, আর মূলত দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আছে, মানে 2 দাগের প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, 10 দাগের হয়ে গেছে, 11 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 11 দাগের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু বলা হচ্ছে, তাহলে পি এ বি 30 ডিগ্রি হলে পি বি এ এর মান কত। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো একটা চিত্র অঙ্কন করি আমরা প্রথমে, তাহলে বলেছে একটা বৃত্ত অঙ্কন করবো আমরা, এই যে বৃত্তটা আমরা অঙ্কন করছি, তোমরা এই চিত্র দেখলে সহজে বুঝতে পারবে। এই বৃত্ত বলা আছে, বৃত্তের এ বি ব্যাস, একটা ব্যাস অঙ্কন করলাম, এ বি এর এই যে বৃত্তের উপর যে কোনো একটা পি একটি বিন্দু, এখানে একটা পি বিন্দু দিলাম, বৃত্তের পরিধির উপরও একটা বিন্দু পি বিন্দু দিলাম। এবার এই দুটোকে যুক্ত করব, তাহলে এ পি যুক্ত করলাম আর বি পি যুক্ত করলাম। এবার কি বলা আছে, তাহলে এ বি আর পি যদি একটা ত্রিভুজ যদি হয়, এ পি বি ত্রিভুজ যদি হয়, এটা কিন্তু একটা বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ
ত্রিভুজ, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, সরি অর্ধবৃত্তস্থ কোণ, এই পি কোণটা হবে কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই ত্রিভুজটা কি হলো, এই ত্রিভুজের পি কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে কী হবে, এটা 90 ডিগ্রি জানি আমরা, এটা হবে 90 ডিগ্রি। এখানে কী কোণ, এ কোণ বলা হচ্ছে 30 ডিগ্রি বলা হচ্ছে, তাহলে এ কোণ যদি 30 ডিগ্রি হয় এই কোণের মান কত হবে, অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে এ পি বি যদি একটি ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। সুতরাং এই কোণ অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কোণের মান 30 ডিগ্রি হলে আর বি কোণের মান, এই কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা 180 থেকে এই দুটি কোণ যোগ করে বাদ দিলে কী করবো, আমরা 60 ডিগ্রি পাবো। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত, এইভাবে লিখবে তোমরা, প্রদত্ত বৃত্তের এ বি ব্যাস এবং পি এ বি 30 ডিগ্রি। আর কি আমরা জানি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ পি কোণ অর্থাৎ এ পি বি, আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ পি বি এর পি কোণ মানে কি, এ পি বি, পি কোণ সমান কত হচ্ছে, সমান 90 ডিগ্রি। সুতরাং তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কী হয়, 180 ডিগ্রি। এ কোণ, বি কোণ প্লাস পি কোণ কত হচ্ছে, 180 ডিগ্রি। বা এ কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, প্লাস বি কোণের মান হচ্ছে কত হবে, দেওয়া নেই, তাহলে বি কোণ আমরা স্থির রাখি, প্লাস পি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে বা এই দুটি কোণ যোগ করি 120 ডিগ্রি, তাহলে বি কোণ প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি। বা বি কোণ সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, বা বি কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে এবার আমরা সহজে বের করতে পেরেছি যে বি কোণের মানটা কত হবে, বি কোণ অ্যাকচুয়ালি কোণটা হবে পি বি এ কোণ। অতএব পি বি এ কোণ সমান কত হবে, 60 ডিগ্রি। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে, এখানে দেওয়া আছে দেখো, শেষ প্রশ্ন তোমাদের 12 প্রশ্ন, 2 নম্বরের শেষ প্রশ্ন দেখো, একটি পরিসংখ্যান বিভাজনের গড় হচ্ছে 8.1 বলা আছে। 8.1 যদি সামেশান এফ আই এক্স আই ইকুয়ালস টু 132 প্লাস 5K এবং সামেশান এফ আই ইকুয়ালস টু 20 হয়, তাহলে কে এর মান কত? এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র, পরিসংখ্যান বিভাজনের গড়ের মান হচ্ছে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে। গড় নির্ণয়ের সূত্র যে আমরা জানি, গড় নির্ণয়ের সূত্র কী হয়, তাহলে গড় নির্ণয়ের সূত্র কী হয়, কী কী মান দেওয়া রয়েছে, তো এখানে আমরা সরাসরি করে দিচ্ছি যে আমরা জানি যে গড় ইকুয়ালস টু, তাহলে পরিসংখ্যান বিভাজনের গড়, পরিসংখ্যা বিভাজনের গড় সমান কি হয়, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। তাহলে গড়ের মান কত দেওয়া আছে, 8.1 দেওয়া আছে ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই এর মান কত হচ্ছে 132 প্লাস 5K বাই কত, সামেশান এফ আই এর মান কত হচ্ছে 20, তাই না? বা কোণাকোণে গুণ করে দেবো, অর্থাৎ 132 প্লাস 5K ইকুয়ালস টু 8.1 ইন্টু 20, বা তাহলে 132 প্লাস 5K প্লাস কত হবে 8.1 আর 20 কত হবে, আর 2 একে 2, 8 দুগুণে 16, 162, শূন্য উঠে যাবে, দশমিক আছে। তাহলে 5K ইকুয়ালস টু কত হবে, তাহলে 162 মাইনাস 132, বা কে ইকুয়ালস টু কত হবে 30/5, অতএব কে ইকুয়ালস টু 5 6 30 6। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? তাহলে এইগুলো তোমাদের 18 নম্বর পৃষ্ঠার তোমাদের এবিটিএম রায়মার্টিন এবিটিএ প্রশ্ন বিচিত্রার তোমাদের
তোমাদের গণিতের প্রথম যে স্কুলটা বা প্রথম যে প্রশ্ন সেটটা আমি সম্পূর্ণ 2 নম্বর 1 2 1 নম্বর ও 2 নম্বর সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপরে যে প্রশ্নগুলো তোমাদের ডাউট হবে বা যে প্রশ্নগুলো করার কথা সেগুলো আমি করব দ্বিতীয় পার্টে। কেমন? আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।